আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বিশ্বকাপের ফাইনালটা আর্জেন্টিনা কিভাবে জিতেছিল। হ্যাঁ, রাইট উইংয়ে মেসির দুর্দান্ত ঝলক তো ছিলই। রাইট দিক থেকে উঠে আসা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের দুর্দান্ত অ্যাসিস্ট তো ছিলই। বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর দ্যাট হেল্পড আর্জেন্টিনা to win that World Cup final was the positioning of Angel Di Maria. আনহেল দি মারিয়া অলওয়েজ রাইট উইংয়ে খেললেন আমরা জানতাম, কিন্তু ফাইনালে দেখলাম যে না, তাকে সুইচ করে লেফট উইংয়ে নিয়ে আসা হলো। তিনি লেফট উইংয়ে খেলা শুরু করলেন, অ্যান্ড দ্যাট পার্টিকুলার tactical adjustment was fantastic and helped Argentina to win the World Cup. অর্থাৎ একজন প্রপার লেফট উইঙ্গার যদি লেফট উইংয়ে নিজের দায়িত্বগুলো দুর্দান্তভাবে পালন করেন, তাহলে আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপ পর্যন্ত জেতা সম্ভব। আর্জেন্টিনার লেফট উইঙ্গারের ভূমিকাটা এতটাই গুরুত্বপূর্ণ। 2026 বিশ্বকাপে এই লেফট উইংয়ে খেলার জন্য কে আছেন আর্জেন্টিনায়? আনহেল দি মারিয়া তো অফকোর্স অবসর নিয়ে নিয়েছেন। তার ওই জায়গাটা দিয়ে খেলার মতো এখনও প্রপার লেফট উইঙ্গারের সন্ধান আর্জেন্টিনা কিন্তু পায়নি। অনেকেই খেলছেন ওই জায়গাটা দিয়ে। আর্জেন্টিনার লেফট উইংয়ে যারা যারা খেলছেন তারা হয় বেসিক্যালি অ্যাটাকিং মিডফিল্ডার, যাদেরকে কিনা বাম দিকের ওই জায়গাটাতে খেলতে দেওয়া হয়, যেমন ধরেন এমিলিয়ানো বুয়েন্দিয়া বা থিয়াগো আলমাদা। আবার লেফটের ওই জায়গাতে আরও এক ধরনের খেলোয়াড়দেরকে খেলতে দেওয়া হয়, যারা কিনা বেসিক্যালি কামলা, যাদের কিনা অ্যাটাকিং সেরকম আউটপুট, দৃষ্টিনন্দন কোনো আউটপুট নেই, বাট তারা যেহেতু অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াস, অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি ছোটাছুটি করতে পারেন, প্রেসিং করতে পারেন, সেহেতু ওই জায়গাটাতে তাদেরকে খেলানো হয়, সে নিকো গঞ্জালেস। আবার আরেক ধরনের খেলোয়াড় রয়েছেন, আমার মতে যে খেলোয়াড়েরই উচিত ছিল এতদিনে আর্জেন্টিনার মেইন লেফট উইঙ্গার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার। 2022 বিশ্বকাপে হয়তো বা তাকে রেগুলারলি খেলানো যেত, কিন্তু স্কালোনি তাকে খেলাননি। অফকোর্স তার বয়স কম ছিল তখন, কিন্তু এখন কিন্তু চাইলেই তাকে খেলানো যেতে পারে যদি তিনি ভালো মতো ফর্মে থাকেন এবং যদি তিনি নিজের ইম্প্রুভমেন্টের ট্র্যাজেক্টরিটা সেভাবে বজায় রাখতে পারেন। বাট দ্য স্যাড থিং ইজ, তার খেলা দেখে মনে হয় না যে তার খেলার মধ্যে খুব বেশি উন্নতি হচ্ছে। 4 বছর আগেও তার খেলার স্টাইল যা দেখেছিলাম, তার শক্তির জায়গা, দুর্বলতার জায়গা যা দেখেছিলাম, 4 বছর পরেও এখনো একই রকম আছে। সো বিশ্বকাপ আসতে আসতে সে যে আর্জেন্টিনার মেইন লেফট উইঙ্গার হবে বা আর্জেন্টিনার স্কোয়াডে সুযোগ পাবে, সেটা নিয়ে একটু সন্দেহ, একটু দুরাশা থেকেই যাচ্ছে। আই এম টকিং অ্যাবাউট দ্য গ্রেট আলেহান্দ্রো গার্নাচো। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেন এই সিজনের আগ পর্যন্ত, সম্প্রতি যোগ দিয়েছেন চেলসিতে। কখনো কখনো দুর্দান্ত খেলছেন, আর যখন দুর্দান্ত খেলছেন না তখন এমন গার্বেজ খেলা দিচ্ছেন যে তার খেলা দেখে মনে হচ্ছে যে ভাই, এরা দিয়ে লেফট উইংয়ের দায়িত্ব সামলানো পসিবল না আসলে। আর্জেন্টিনা যদি গার্নাচোকে খেলায় তাহলে বেশ ভালোই ক্ষতি হবে, ঠিক যেমনটা ওয়েস্ট হ্যামের এগেনস্টে চেলসির ম্যাচটা দেখে আমার কাছে মনে হয়েছে। আপনারা জানেন যে দুর্দান্তভাবে একটা কামব্যাক রচনা করে চেলসি ওয়েস্ট হ্যামকে সম্প্রতি হারিয়েছে 3-2 গোলে। ফার্স্ট হাফে তারা 2 গোল হজম করেছিল, সেকেন্ড হাফে 3টা গোল দিয়ে তারা অবিশ্বাস্য কামব্যাকের গল্প রচনা করেছে। এই কামব্যাকটা কিভাবে হচ্ছে? আর্জেন্টিনার সাপোর্টারদের কষ্ট বাড়িয়ে গার্নাচো দেখিয়ে দিলেন যে তাকে শুরুতে নামানো হলেও পরবর্তীতে তাকে তুলে নেওয়া হয়। অ্যান্ড সেকেন্ড হাফে যে আলেহান্দ্রো গার্নাচোকে তুলে নেওয়া হলো, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াই চেলসি ওয়ান দ্য গেম। আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য কিন্তু কথাটা সুখকর নয়, এই ঘটনাটা সুখকর নয় যে গার্নাচো যতক্ষণ পর্যন্ত চেলসির হয়ে মাঠে খেলছিলেন ওয়েস্ট হ্যামের মতো দলের এগেনস্টে, ততক্ষণ পর্যন্ত চেলসি ম্যাচটা হারছিল। দ্য মোমেন্ট হি ওয়াজ টেকেন অফ, দ্য মোমেন্ট তাকে তুলে নেওয়া হলো, তখনই চেলসির কামব্যাক করা শুরু হলো। এটা খুবই বাজে। কিভাবে, সেটাই আমি ডিসকাস করার চেষ্টা করব। সো ওয়েস্ট হ্যামের এগেনস্টে ম্যাচে চেলসি এরকম 4-2-3-1 ফরমেশনে খেলতে নেমেছিল, যেখানে আলেহান্দ্রো গার্নাচোর ভূমিকা ছিল লেফট উইঙ্গার হিসাবে। এখন ওয়েস্ট হ্যাম খুবই লো ব্লকে খেলে থাকে সাধারণত, অ্যান্ড স্পেশালি এখন যেহেতু তাদের ফর্ম একেবারেই বাজে এবং তাদের অবস্থা এতই খারাপ যে তারা যে কোনো মুহূর্তে রেলিগেটেড হয়ে যেতে পারে, তাই তারা সবসময় চেষ্টা করে ফার্স্টে গোল না খাওয়ার জন্য। তারা একদমই লো ব্লকে খেলে থাকে। অ্যান্ড চেলসি তাদের এগেনস্টেই এরকম 4-2-3-1 ফরমেশনে এমনভাবে সেজেছিল যেন গার্নাচোকে এই সকল জোনগুলোতে খেলতে দেওয়া হয়। এখন গার্নাচোর অলওয়েজ এই একটা জায়গাতেই প্রবলেম ছিল, হি ইজ নট দ্যাট কাইন্ড অফ আ উইঙ্গার যিনি কিনা 1 ভার্সেস 1 সিচুয়েশনে তার মার্কারকে বিট করে বক্সের মধ্যে ঢুকে যেতে পারেন। হি ইজ নট লামিন ইয়ামাল, হি ইজ নট ব্র্যাডলি বারকোলা, অর হি ইজ নট বুকায়ো সাকা। তিনি তখনই শাইন করেন যখন প্রতিপক্ষ মিড ব্লক বা হাই প্রেস করে এবং প্রতিপক্ষের ডিফেন্সের পেছনে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ স্পেস ফাঁকা থাকে। সেই স্পেসে উনি ডিরেক্টলি এক্সপ্লোড করে ঢুকে গিয়ে গোল করে আসেন। স্পেশালি এই সকল ব্যাক পোস্টের জায়গাতে থ্রাইভ করে থাকেন, যখন উল্টো দিকের উইং থেকে ক্রস আসে বা কাটব্যাক আসে, সেই কাটব্যাককে গোলে রূপান্তরিত করেন এই ধরনের ব্যাক পোস্টে উপস্থিত থাকার মাধ্যমে। সঙ্গে প্রতিপক্ষের ডিফেন্সের পিছনের জায়গাটাকে স্পিডের মাধ্যমে এক্সপ্লয়েট করার বিষয়টা তো রয়েছেই।
তিনি অনেক বেশি ডিরেক্টলি খেলেন। যেহেতু 1 ভার্সেস 1 সিচুয়েশনে প্রতিপক্ষকে বিট করতে পারেন না, তাই তিনি অত বেশি সাইড লাইনে থাকেনও না, সবসময় চেষ্টা করেন ডিরেক্টলি ঢুকে যাওয়ার। এখন ওয়েস্ট হ্যাম তো মিড ব্লকেও খেলছে না, বা ওয়েস্ট হ্যাম তো চেলসিকে হাই প্রেসও করছে না, তারা ছিল লো ব্লকে। লো ব্লকে গার্নাচোর এগেনস্টে ছিলেন এমন একজন ডিফেন্ডার যিনি কিনা 1 ভার্সেস 1 সিচুয়েশনে বিশ্বের যে কোনো উইঙ্গারকে আটকে রাখতে সক্ষম। আমি বলছি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক রাইট ব্যাক অ্যারন ওয়ান বিসাকার কথা। এখন তিনি আর ম্যানচেস্টার ইউনাইটেডে নেই, এখন খেলছেন ওয়েস্ট হ্যামে। কিন্তু যখনই উনি ভালো খেলেন, তার ডিফেন্সিভ সাইড এতই ভালো খেলার যে 1 ভার্সেস 1 সিচুয়েশনে বিশ্বের যে কোনো উইং ব্যাককে উনি আটকাতে পারেন, উইঙ্গারকে উনি আটকাতে পারেন। এখন গার্নাচোর খেলার স্টাইল ফার্স্ট হাফে এতটাই জঘন্য ছিল যে 1 ভার্সেস 1 সিচুয়েশনে তিনি যতবারই অ্যারন ওয়ান বিসাকার মুখোমুখি হচ্ছিলেন, তিনি কোনোবারই বল নিয়ে বের হয়ে আসতে পারছেন না। শুধু তাই নয়, বল নিয়ে যেহেতু বের হয়ে আসতে পারছেন না, বলের দখলটা রাখার জন্য অ্যাটলিস্ট সতীর্থদের সঙ্গে কম্বাইন করে বল রিটেনশন করতে পারতেন তিনি। কিন্তু আমরা অবিশ্বাস্যভাবে লক্ষ্য করলাম যে তিনি বল রিটেনশনের কাজটাও ঠিকঠাক মতো করতে পারছেন না। সো আর্জেন্টিনার সাপোর্টাররা অফকোর্স এই জিনিসগুলো দেখে অনেক বেশি কষ্ট পেয়েছেন, বিকজ 4 বছর আগেও আলেহান্দ্রো গার্নাচোর খেলার স্টাইলের মধ্যে এই ধরনের দুর্বলতাগুলো ছিল, অ্যান্ড 4 বছর পরেও আমরা তার খেলার স্টাইলের মধ্যে সেরকম দৃষ্টিগ্রাহ্য কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। তো পরবর্তীতে যে জিনিসটা দেখা গেল, সেকেন্ড হাফে চেলসি বেশ ভালো মতোই চেঞ্জ আনলো, এবং সেই চেঞ্জটা আসলো মূলত গার্নাচোর হাত ধরেই, বিকজ সেকেন্ড হাফেই গার্নাচোকে উঠিয়ে দেওয়া হয়, গার্নাচোর জায়গায় নামানো হয় জোয়াও পেদ্রোকে নামানো হয়। এখানে গিটেন্স ফার্স্ট হাফের শুরুতেই একটু ইনজুর্ড হয়ে যান, গিটেন্সের জায়গায় নামেন নেতো। পেদ্রো যখন নামলেন তখন কিন্তু তিনি লেফট উইংয়ে ছিলেন না, তিনি চলে আসলেন এরকম মাঝখানে অ্যাজ আ সাপোর্ট স্ট্রাইকার। মেইন স্ট্রাইকার ছিলেন যথারীতি লিয়াম ডেলাপ, তার পেছনে একটু পেছনে সাপোর্টিভ স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন জোয়াও পেদ্রো। আর নেতোকে তখন ডান থেকে নিয়ে আসা হলো বাঁয়ে, অর্থাৎ যে জায়গাটাতে এতক্ষণ খেলছিলেন গার্নাচো। আর পালমারকে এইসব রাইট হাফ স্পেসের ভূমিকা দেওয়া হলো। এখন পালমার যেহেতু রাইট হাফ স্পেসে ছিলেন, রাইট উইংয়ের ওই সাইড লাইন দখল করার জন্য বলা হলো রাইট ব্যাক মালো গুস্তোকে, এবং একই কাজ করতে বলা হলো কুকুরেয়াকে, যিনি কিনা অলরেডি মাঠে নেমে গিয়েছিলেন জোরেল হাতোর জায়গায়। সো কুকুরেয়া তখন এ সকল সাইড লাইন দখল করেছিলেন, লেফট সাইড লাইন আর রাইট সাইড লাইন দখল করেছিলেন মালো গুস্তো। গুস্তোর সাথে রাইট হাফ স্পেসে থাকা পালমারের কম্বিনেশন এবং কুকুরেয়ার সাথে লেফট হাফ স্পেসে থাকা নেতোর কম্বিনেশনটা দুর্দান্ত হচ্ছিল। আর দেলাপকে মেইন স্ট্রাইকারের ভূমিকায় রেখে একটু পেছনে সাপোর্ট স্ট্রাইকারের ভূমিকায় খেলছিলেন জোয়াও পেদ্রো, যিনি কিনা বক্সে লেট রান নিয়ে ঢুকে গিয়ে ওয়েস্ট হ্যামের ডিপ ব্লক ডিফেন্স বেশ ভালো মতোই ভেঙে ফেলছিলেন। এবং এই জিনিসটা সম্ভব হচ্ছিল বিকজ এই দুই দিকে গুস্তো আর পালমার, আর এদিক দিয়ে কুকুরে আর নেতোর কম্বিনেশনগুলো খুবই ভালো হচ্ছিল। আর পেছনে একটা কথা না বললেই নয়, পেছনে দুই সেন্টার ব্যাক বাদে আসিলের চালোয়ার সামনে দুই সেন্ট্রাল মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আর মোইসেস কাইসেদো, দুইজন দুর্দান্তভাবে খেলছিলেন, এবং স্পেশালি এনজো ফার্নান্দেজ এই সকল জোনগুলো থেকে বল পাঠিয়ে গুস্তো পালমার আর কুকুরেয়া নেতোর কম্বিনেশনটা ভালো মতো ইউজ করছিলেন। এখন দুঃখের বিষয় এটাই যে কুকুরেয়া আর নেতো যে কম্বিনেশনটা বাম দিকে রেপ্লিকেট করছিলেন, সেই কম্বিনেশনটা গার্নাচো ফার্স্ট হাফে কিন্তু করতে পারেন নাই কোনোভাবেই। যদি করতে পারতেন তাহলে হয়তোবা তাকে সেকেন্ড হাফে বেঞ্চে বসিয়ে দেওয়া হতো না। এনজো ফার্নান্দেজ কিন্তু ঠিকই পেছনে থেকে ওই কুকুরেয়া নেতো আর গুস্তো আর পালমারের কম্বিনেশনটা ঠিকমতো ইউটিলাইজ করতে পারছিলেন, কিন্তু স্যাডলি ফার্স্ট হাফে গার্নাচোর সঙ্গে ওই কম্বিনেশনটা গঠন করতে পারছিলেন না এনজো ফার্নান্দেজ। এখন অতি অবশ্যই বিশ্বকাপের মেইন 11-এ এনজো ফার্নান্দেজ থাকবেনই, এবং কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্যই চাইবেন যে এনজো ফার্নান্দেজের সামনে এমন কিছু আক্রমণ ভাগের খেলোয়াড়দেরকে রাখার যারা কিনা তার সাথে ভালো মতো কম্বাইন করতে পারেন। এখন গার্নাচোর যা অবস্থা দেখছি, তিনি রেগুলারলি এনজো ফার্নান্দেজের সাথে সেভাবে কম্বাইন করতে পারছেন না এখন। আর সেভাবে যদি কম্বাইন না করতে পারেন তাহলে আই হার্ডলি ডাউট উনি আর্জেন্টিনার মূল একাদশে সুযোগ পাবেন। মূল একাদশে সুযোগ তো দূর, তিনি আর্জেন্টিনার স্কোয়াডে সুযোগ পান কিনা সেটা নিয়েও কিন্তু একটু সংশয় দেখা যাচ্ছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনিও কি গার্নাচোকে নিয়ে এই সকল চিন্তাভাবনা করছেন কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।